বেছে বেছে বৈঠকে ডাকা কিংবা বৈঠক লাইভ স্ট্রিমিং না করা, আপনারা সেই দাবি বাধ্য করিয়েছিলেন মানতে। আজকে ওনারা বলছেন বৈঠক হচ্ছে রুদ্ধদ্বারের ভেতর, কেন লাইভ স্ট্রিমিং হবে না? কাদের বৈঠকে ডাকা হলো আমরা ঠিক করে জানতে পারছি না। আপনারা রাস্তায় ছিলেন, বহুদিন অনশন করেছেন, রাস্তায় ছিলেন, টেনে হিচড়ে টানা হয়েছে, হিচড়ানো হয়েছে, পুলিশ মেরেছে, নিয়ে গেছে, রাস্তায় পড়ে থেকেছেন, অবহেলিত হয়েছেন। এখানে আমি চাকরি প্রার্থী দেখালাম, শিক্ষক চাকরি হারা দেখালাম, আপনি ডাক্তার, জুনিয়র ডাক্তারের প্রতিনিধি হিসেবে আজ আমায় বলুন, এতদিন রাস্তায় থেকেও কোনো লাভ হয়েছে আপনাদের? দেখুন, একটা কথা আমরা পরিষ্কার বলছি, আমরা দেখেছি এই সরকারের কিন্তু এটা পুরনো ট্যাকটিক্স। যখন আমাদের প্রথম আন্দোলন শুরু হলো, আপনার মনে থাকবে কুণাল ঘোষের সঙ্গে কিছু জুনিয়রদের বৈঠক করতে চলে গেল। আমরা তখন অদ্ভুতভাবে দেখলাম ভালো তৃণমূল খারাপ তৃণমূল একটা অদ্ভুত সেগ্রিগেশন চলে এলো, যে এরা ভালো এরা খারাপ। একটা ছাত্র যখন ডাক্তারি পড়তে আসে, একটা ছাত্র যখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয়, সে কিন্তু একজন ছাত্র থাকে, তার মননটাকে এই যেরকম ক্রিমিনাল মনন তৈরি করে দেওয়া হচ্ছে, আমরা তো স্তম্ভিত হয়ে গেছিলাম। একটা ছেলে ডাক্তারি পাশ করছে, সে এরকম ক্রিমিনাল মনন তৈরি হচ্ছে কি করে? তার এটা তো ছিল না, কখনো কোনোদিনই ছিল না। মানুষ রাজনীতি করবে, বন্ধুত্ব সব কিছু ব্যক্তিগত, মানে ভীষণ তার নিজস্ব ব্যাপার সেটা। কিন্তু এই যেটা ক্রিমিনাল মনন তৈরি করার প্র্যাকটিস আমরা এই গত 10-15 বছরে দেখেছি, যে ভীষণভাবে কিন্তু আপনারা বলুন, আমরা যে মাস্টারমশাইদের কাছে পড়েছি, যে ম্যাডামদের কাছে পড়েছি, আপনি নেতাজি ইন্ডোরের মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলছেন আপনি যোগ্য, আপনি অযোগ্য। তার মানে এই মানুষগুলো যদি আমি ধরে নিলাম স্কুলে গেলেন, তারপর তার ছাত্রদের কাছে কি এফেক্ট হবে? যেমন মাস্টারমশাইকে আমার ম্যাডাম কীভাবে বলেছে, তার গায়ে লাথি মারা হচ্ছে। দেখুন, লাঠির বাড়ি আর লাথি দুটো কিন্তু ভীষণ আলাদা, দুটোই ভীষণ মানে অপমানজনক। কিন্তু একজন মাস্টারমশাইকে লাথি মারা হচ্ছে, যার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। আপনার মনে থাকবে যখন অনশন মঞ্চ আমরা বাঁধতে যাচ্ছি ধর্মতলায়, আমাদের একাধিক বন্ধু, আমাদের একাধিক সিনিয়র, যাদের সঙ্গে দুধ এই যে আজকে বলছে না যে ক্যামেরার সামনে মুখ দেখাতে এসছে, যতটা সর্বনাশ হয়ে গেছে এনাদের, এরপরে কেউ ক্যামেরার সামনে মুখ দেখাবে বলে, মানে আমি জানি না মানে ফিরহাদ হাকিম কি ভাবছেন, মানে ওনার মানে মস্তিষ্কে যে কি আছে, কি এরকম সর্বস্ব হারা একজন মানুষ। তারা বলছেন এখানে ডাক্তার বাবু ফিরহাদ হাকিম যদি শোনেন বা ফিরহাদ হাকিমের কেউ পরিচিত শোনেন, তাহলে শুনুন কি আছে আপনার মননে, আপনি কেন এই কথা বললেন আজ ডাক্তার বাবু প্রশ্ন করছেন। সোশ্যাল মিডিয়া ঘাটেন আপনি দেখবেন এখনো পর্যন্ত অভয়ার মা বাবাকে শাসক দলের একাধিক নেতাকর্মী, আমি এক্ষুনি আপনাকে 2-3টে পোস্ট দেখাতে পারি, তাবৎ শাসক দলের প্রতিনিধিরা সোদপুরের দর্জি বলে ব্যঙ্গ করছেন। আমরা দেখেছি যে মানুষটা সব হারা হয়ে গেল, তাকে রীতিমতো ব্যঙ্গের সম্মুখীন হতে হচ্ছে। সমস্ত যে মানুষটা ভেবেছিল আমার মেয়ের এমবিবিএস সার্টিফিকেট, এমডি সার্টিফিকেট থাকবে, তাকে ডেথ সার্টিফিকেট পেতে 7 মাস ঘুরতে হচ্ছে। লজ্জা, এর থেকে যন্ত্রণার কিছু হতে পারে না। ডাক্তার বাবু আপনি বলছিলেন ব্যঙ্গের কথা এবং তার আগে বলছিলেন লাথি মারার কথা। আজকে আমি সকাল থেকেই চাকরিহারাদের সঙ্গে ছিলাম এবং সেখানে একদিকে চাকরিহারারা বসেছিলেন, আরেকদিকে বিশাল পুলিশ ডিপ্লয়মেন্ট ছিল। আমি পুলিশকে প্রশ্ন করছিলাম যে চাকরিহারারা 3 জন বসে অনশন করছেন, কয়েকজন বসে আছেন, আপনাদের কাঁদানে গ্যাস, বন্দুক, ঢাল, তরোয়াল কেন? তরোয়াল বলতে আমি সার্কাস্টিক্যালি বলছি, এখানে তরোয়াল ছিল না, লাঠি ছিল। আমি যখন সেই প্রশ্ন করি, সেখানের পুলিশ অফিসাররা আমাকে কি বলেন দ্রুত দেখুন, ফিরছে আলোচনায় হাই ভোল্টেজ ডিবেটে। দেখুন, এসএসসি ভবনের সামনে এখানে অবস্থানরত শিক্ষকরা এবং আমার ঠিক পিছনে যারা 3 জন বসে আছেন, এনারা অনশন করছেন এবং আজকে অত্যন্ত যে পুলিশ ডিপ্লয়মেন্ট সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমি একটা বিরাট বড় পুলিশের ভ্যান দেখছি, এখানে র্যাফ রয়েছে। কেন এত পুলিশ এসেছে এটা কিন্তু চাকরি হারারাও বুঝতে পারছেন না। আমি এবার জিজ্ঞেস করবো, স্যার এখানে কি কোনো বড় জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা আছে? এত পুলিশ হঠাৎ, এত গাড়ি? এরকম কোনো খবর নেই, শিক্ষকরা এখানে রয়েছেন। হ্যাঁ, তো আমাদের বাই অর্ডার যেমন ফোর্সের ডিপ্লয়মেন্ট হয়েছে, যেমন ডিউটি পাঠিয়েছে সিনিয়ররা, তো সেই অনুযায়ী আমাদের ফোর্স এসছে। মানে এত পুলিশ গতকাল ছিল না, আজকে এত পুলিশ, কাঁদানে গ্যাস, বন্দুক? আমরা এমনি ঘুরতে এলাম। স্যার ঘুরতে আপনারা সবাই একসাথে চলে এলেন? এত পুলিশ কোনো বিশেষ কোনো কারণ আছে কি স্যার? এবং এত পুলিশ, প্রায় প্রত্যেক পুলিশের হাতে আমি লাঠিও দেখতে পাচ্ছি। আজকে কি আবার লাঠিচার্জ করার কোনো অর্ডার আছে? না না, আমি জানার চেষ্টা করছি এত পুলিশ মোতায়েন কোনো কি এখানে অর্ডার আছে স্যার? আচ্ছা, আমি আপনাকে কোনো অর্ডার আছে স্যার? আজকে কি কোনো কারণে এত পুলিশ দেখতে পাচ্ছি স্যার? হ্যাঁ, মানে আমার তো জিজ্ঞেস করাই কাজ স্যার, আমার তো, আমি সাংবাদিক, আমি সাংবাদিক কথা বলছি, আমার সাথে তো কথা বলছেন স্যার, আপনি এলেন আমার সঙ্গে কথা না, আপনি গিয়ে ওদের লাঠিগুলো দেখান। সাংবাদিকের কাজ তো স্যার দেখানো, এখানে আপনারা পুলিশ মোতায়েন, প্রত্যেকটা লোককে কি আপনি দেখাবেন? মানে আপনারা পুলিশ মোতায়েন করেছেন, এটাই তো আমরা দেখাবো। আপনারা জানেন, আমরাও জানি, সেভাবে আমরা এসছি, কিন্তু আপনি যেটা ব্যঙ্গ করছেন না, ব্যঙ্গ না স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার আগের দিন যে মার খেয়েছে চাকরি হারার, আজকে কি আবার এরকম কোনো অর্ডার আছে? বেশ, আমার সঙ্গে
কথা বলতে এলেন পুলিশ আধিকারিকরা এবং বলছেন যে আমি ব্যঙ্গ করছি, কিন্তু আমি স্পষ্ট ছবিটাই দেখাচ্ছি। ভয় পেয়ে আধিকারিকরা বলছেন আপনারা এই ছবি কেন দেখাচ্ছেন। প্রশ্ন থাকছে কিসের ভয় পাচ্ছে পুলিশ, কিসের ভয় পাচ্ছে সরকার, এই বুমের ভয় না এই অনশনকারীদের ভয়? ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি। দুজনের কাছে যাব, প্রথমে কাশেম বাবুর কাছে যাব। কাশেম বাবু, এখানে চাকরি হারার সঙ্গে কথা বললাম, তিনি বলছেন আমাদের প্রয়োজন পড়লে বুকে গুলি মারুন, তাও আমাদের কিছু এসে যাবে না, কারণ আমরা রাস্তায় বসে গিয়েছি। চাকরি প্রার্থী এখানে অরুণিমা আমার পাশে বসে চোখের জল ফেলে বলছেন যে আমাদের রাস্তায় এনে বসিয়েছে এই সরকার। আমার পাশে ডাক্তারবাবু বলছেন আমরাও রাস্তায়। পুলিশ বলছে আমরা ঘুরতে এসেছি, এবং রাস্তায় পুরো রাজ্যটা বসে রয়েছে। এই রাজ্যের এই সরকারের আর কি দরকার, আমি প্রশ্ন করছি। বলুন কাশেম বাবু। এই কোন সকাল? এ সকাল রাতের চেয়ে অন্ধকার। এ সকাল তো আমরা দেখতে চাইনি। আজকের কোন বাংলায় বসবাস করছি? একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী, তার গোটা ক্যাবিনেটটাই চোর, এবং গত পরশুদিন শিক্ষক শিক্ষিকাদের উপরে যে অকথ্য নির্মমভাবে পুলিশি অত্যাচার করা হয়েছে, এই পুলিশি সক্রিয়তা যদি মোথাবাড়িতে দেখা যেত, এই পুলিশ একদিকে মোথাবাড়িতে দোকানের মধ্যে শাটার নামিয়ে লুকাচ্ছে, অন্যদিকে কলকাতার রাজপথে শিক্ষকদের পেটাচ্ছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এবং এ কোন সকাল? এ সকাল তো রাতের চেয়ে অন্ধকার। এই বাংলায় এই সকাল দেখতে চাই না। অভয়ের বিচারের দাবিতে বাংলার মা বোনেরা যেমনভাবে রাজপথে নেমেছিল, রাজপথে ঝান্ডা ছাড়া মানুষ নেমেছিল, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল। আজকের এই 26,000 যে শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছে, একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বাংলার জনগণ বলছে, জেনে গেছে জনতা, আসল অপরাধী, আসল চোর মমতা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং যে ফিরহাদ হাকিম বলছেন শিক্ষক শিক্ষিকাদের অপমান করছেন, তিনি বলছেন যে মিডিয়ার সামনে ছবি তোলার জন্য শিক্ষক শিক্ষিকারা আজকে করছেন, আন্দোলন করছেন। আজকে যদি ফিরহাদ হাকিম ববির মেয়ে সরকারি চাকরি করতেন বা স্কুলের শিক্ষিকা হতেন, তার যদি চাকরি চলে যেতেন, ফিরহাদ হাকিম ববি কি এই কথা বলতে পারতেন? আমি তার কাছে এই কথা প্রশ্ন তার কাছে রাখতে চাই। এই গভীরতা সকালকে আর নতুন যদি দিক নির্ণয় করতে হয়, আসুন এই সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করতে হবে, এবং এই শিক্ষকেরাই পারবে। এই সরকার পশ্চিমবাংলায় থাকতে পারে না। আজকে চারিদিকে হাহাকার, মা বোনেরা শিক্ষকেরা চিৎকার করছে। এই আর্তনাদ কে শুনবে? কিশলয়দা বলুন, এই আর্তনাদ কে শুনবে? যারা 10 লাখ 15 লাখ নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে, সেই সমস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করা উচিত, এবং টাকার দাবিতে তাদের বাড়ি ঘেরাও করতে হবে। এই মানুষ জেগে গেছে এবং শিক্ষক শিক্ষিকারা জেনে গেছে। আমরা সর্বত্রভাবে শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি, আপনাদের আন্দোলনের সাথে আছি, এবং এটা আশা করব যে আপনাদের কর্মস্থানে আপনারা ফিরবেন, আপনাদের জয় হবে। যারা যোগ্য শিক্ষক তারা জয়ী হবে। এই প্রার্থনা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। আপনাদের সাথে রাজপথে যখন মনে হবে তখনই মনে করবেন আমরা আপনাদের সঙ্গে থাকবো। বেশ, এখান থেকেই মণিশঙ্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।